আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পুরো বিশ্বই এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে। দর্শক, আমাদের হাতে এসেছে সর্বশেষ ভয়ঙ্কর সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায় বিচারের জয় হবে বলেছেন এরদোয়ান। এরপর জানিয়ে দিব যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধবিমান। এদিকে ইব্রাহিম রাইসির স্মরণে শহীদ দিবস ঘোষণা করল ইরান। এরপর জানিয়ে দিব আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান। আরও জানিয়ে দিব 5 মাসে 15,000 রুশ সেনা নিহত, দাবি জেলেনস্কির। সর্বশেষ জানিয়ে দিব গাজায় যুদ্ধাপরাধ, ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে 50টি অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওর মূল আলোচ্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানিয়ে দিবেন কমেন্টে। এই ভিডিওর মূল আলোচ্য বিষয় হচ্ছে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধবিমান। দর্শক, আপনারা জানেন ইসরায়েল এবং ফিলিস্তিন দীর্ঘদিন ধরেই যুদ্ধ চলছে এবং দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের উপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এবার ইরান কি কোনোভাবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধবিমান নিয়ে যেতে পারবে ফিলিস্তিনকে দেওয়ার জন্য? এটা কি সাহায্য করতে পারবে দখলদার ইসরায়েলকে ধ্বংস করতে? বিস্তারিত জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে বলেছেন এরদোয়ান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রতি দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। মন্ত্রিসভার এক বৈঠকে তিনি বলেন, আমরা গাজায় শান্তি প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব। খবর ইয়ানি শাফাক। তুর্কি জনগণকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, গত সপ্তাহে ইস্তাম্বুলে প্রায় 5 লাখ মানুষ বিক্ষোভ করে দেখিয়েছে। গাজা একা নয়। গত 1 জানুয়ারি আমাদের নাগরিকরা ফিলিস্তিনের প্রতি তুরস্কের অটল সমর্থন প্রদর্শন করে বিশ্বকে একটি শক্তিশালী বার্তা দিয়েছে। সিরিয়ার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি বলেন, 61 বছরের বাথ নিপীড়ন এবং 13 বছরের গণহত্যার পর সিরিয়া যেভাবে মুক্ত হয়েছে, আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনেও ন্যায়ের জয় হবে। ন্যায়ের সূর্য নিপীড়নের অন্ধকারে ভেদ করবে। বিশ্ব সম্প্রদায়কে ফিলিস্তিনিদের প্রতি আরও সমর্থন জানানোর আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান এবং আশা প্রকাশ করেন 2025 সাল গাজার দুর্দশাগ্রস্ত মানুষের জন্য শান্তি ও স্বস্তি নিয়ে আসবে। ফিলিস্তিন নিয়ে তুরস্কের দীর্ঘমেয়াদী লক্ষ্য হল 1967 সালের সীমানার ওপর ভিত্তি করে আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র এবং পূর্ব জেরুজালেমের রাজধানী হিসেবে অবশ্যই প্রতিষ্ঠা করা। যুদ্ধের মাঠে কতটা ভয়ঙ্কর হবে চীনের ষষ্ঠ প্রজন্মের রহস্যময় যুদ্ধবিমান। 26 ডিসেম্বর মাও সেতুংয়ের জন্মদিনে চীনের আকাশে দেখা গেছে উচ্চতর নকশার রহস্যময় একটি যুদ্ধবিমান। প্রথমবারের মতো এই বিমান উড্ডয়নের ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে নানা আলোচনা শুরু হয়। চীন এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি, তবে সামরিক কর্মকর্তাদের মৌন সম্মতির বিষয়টি ফুটে উঠেছে। চীনা বিশেষজ্ঞরা বিশ্বাস করেন এটি হবে প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেট। এটি সম্পূর্ণরূপে বিশ্বব্যাপী সকল উন্নতমানের যুদ্ধবিমানকে ছাড়িয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা, নতুন যুদ্ধবিমানটিতে যুগান্তকারী কিছু বৈশিষ্ট্য থাকতে পারে। এটি আধুনিক যুদ্ধের দৃশ্যপট পাল্টে দিতে পারে, যদিও নাম কি হবে কিংবা কোন মডেলের তা এখনও জানা যায়নি। সামরিক বিশেষজ্ঞরা বলছেন এটি একটি স্পষ্ট বার্তা যে চীনের ষষ্ঠ প্রজন্মের বিমান তৈরি করা হচ্ছে। তারা এর নাম দিয়েছে J-36। এসব বিমানে অনেক নতুন প্রাণঘাতী প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বিশ্লেষকরা মনে করেন ষষ্ঠ প্রজন্মের স্টিলথ ফাইটার জেটটি হাইপারসনিক গতিতে ছুটতে পারে। এটিতে থাকতে পারে আরও বেশি স্টিলথ ক্ষমতা। দুটি বিমানই রাডার শনাক্তকরণ কমানোর জন্য ডিজাইন করা হয়েছে। ইব্রাহিম রাইসির স্মরণে শহীদ দিবস ঘোষণা করল ইরান।
গেল বছরের ১৯ মে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার স্মরণে গতকাল আনুষ্ঠানিকভাবে সেবা শহীদ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সাংস্কৃতিক বিপ্লবের সর্বোচ্চ পরিষদের আদেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়। ৬৩ বছর বয়সী রাইসি ইরান এবং বিশ্ব রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি একটি সরকারি সফরে হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হন। রাইসি এবং তার সহযোগীরা, যার মধ্যে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানও ছিলেন, উত্তর পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরাস নদীর ওপর নির্মিত দুটি বাঁধ উদ্বোধনের সময় এ মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন। রাইসি ১৯৬০ সালের ১৪ ডিসেম্বর ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা একজন ধর্মীয় নেতা ছিলেন। তার ৫ বছর বয়সে বাবা মারা যান। রাইসি ১৫ বছর বয়সে কোমের একটি সেমিনারে যোগ দেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় বিচারক পদে কাটিয়েছেন রাইসি। আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সম্বন্ধিত ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এরোস্পেস ফোর্স বড় আকারের সামরিক মহড়ার জন্য আধুনিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন সমন্বিত নতুন ভূগর্ভস্থ সুবিধা উন্মোচন করবে। সোমবার ৬ জানুয়ারি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইআরজিসির মুখপাত্র জেনারেল আলী মোহাম্মদ নাইনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি। জেনারেল আলী মোহাম্মদ নাইনি চলমান পয়ম্বর-ই-আজম ১৯ সামরিক মহড়া এবং আগামী দিনে অনুষ্ঠিত হতে যাওয়া আরও কয়েকটি মহড়ার বিষয়ে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, মহড়ার সময় আইআরজিসি এরোস্পেস ফোর্স মিসাইল ও ড্রোন সিটিস উন্মোচন করবে। একই সময়ে ইরানের দক্ষিণে একটি ভূগর্ভস্থ শহর এবং ক্ষেপণাস্ত্রবাহী জাহাজ উন্মোচন করা হবে। এছাড়া আইআরজিসির একটি ইউনিক ড্রোন এবং নতুন ভার্সনও উন্মোচন করা হবে বলেও জানান তিনি। মোহাম্মদ নাইনি বলেন, আইআরজিসির নৌবাহিনী আগামী ১৮ থেকে ২৩ জানুয়ারি পারস্য উপসাগরে একটি সামরিক মহড়ার আয়োজন করবে। আর আগামী ১১ জানুয়ারি হরমুজ প্রণালীতে স্টক ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য একটি মহড়ায় প্রায় ৩০০টি যুদ্ধজাহাজ অংশ নেবে। ৫ মাসে ১৫,০০০ রুশ সেনা নিহত দাবি জেলেনস্কির। রাশিয়ার দক্ষিণাঞ্চলের কুরস্ক অঞ্চলে গত ৫ মাসে প্রায় ১৫,০০০ রুশ সেনা নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সোমবার ৬ জানুয়ারি এ দাবি করেছেন। খবর রয়টার্সের। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, কুরস্কে অভিযান চলাকালে শত্রুপক্ষ রাশিয়া প্রায় ১৫,০০০ সেনা হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি। তবে কুরস্কে রাশিয়ার ক্ষয়ক্ষতির যে হিসাব জেলেনস্কি দিয়েছেন তা যথার্থ কিনা এমন কোনো প্রমাণ তিনি দেননি। গত বছরের আগস্টে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ব্যাপক অভিযান শুরু করে ইউক্রেন। তারা অঞ্চলটির কিছু অংশ দখল করে নেয়। যদিও রাশিয়ার সামরিক বাহিনীর দাবি, বেদখল হওয়া ভূখণ্ডের বেশিরভাগ অংশ তারা পুনরুদ্ধার করেছে। ইউক্রেন বলেছে তারা গত রোববার অঞ্চলটিতে নতুন আক্রমণ শুরু করেছে, তবে এ ব্যাপারে তারা বিস্তারিত কিছু বলেনি। ইউক্রেন ও পশ্চিমাদের হিসাব মতে রুশ বাহিনীর পাশাপাশি প্রায় ১১,০০০ উত্তর কোরীয় সেনা কুরস্ক অঞ্চলে মস্কোর হয়ে লড়াই করেছেন। তবে কুরস্কে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতির কথা নিশ্চিত বা অস্বীকার কোনোটাই করেনি রাশিয়া। গাজায় যুদ্ধাপরাধ। ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিভিন্ন দেশে ৫০টি অভিযোগ। গাজায় যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে বিশ্বের বিভিন্ন দেশের আদালতে ৫০টি অভিযোগ দাখিল করেছে ফিলিস্তিনপন্থী সংস্থাগুলো। স্থানীয় সময় সোমবার ৬ জানুয়ারি এ তথ্য জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। মন্ত্রী পর্যায়ের বৈঠকে উপস্থিত পরিসংখ্যান উদ্ধৃত করে বেশ কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স, ব্রাজিল, শ্রীলঙ্কা, বেলজিয়াম, নেদারল্যান্ডস, সার্বিয়া, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং গ্রিক সাইপ্রাসে এই ধরনের অভিযোগ দায়ের করা হয়েছে। এর আগে গত সপ্তাহে ব্রাজিলে এক ইসরায়েলি সেনার বিরুদ্ধে গাজায় যুদ্ধাপরাধের অভিযোগ করেছিল হিন্দ রজব ফাউন্ডেশন নামের একটি সংস্থা। আর ওই অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেন ব্রাজিলের একটি আদালত। তবে আদালতের এমন নির্দেশনার পরই ওই সেনাকে ব্রাজিল ছেড়ে যেতে সহায়তা করে ইসরায়েল।